হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজকে সন্ধ্যা ৬টায় হচ্ছে আমার ফ্লাইট। তাবুকের থেকে রিয়াতে যাব। রিয়াদ থেকে আবার রাত ২টা ২০-এ আমার ফ্লাইট বাংলাদেশের। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সব কিছু গোছানো হয়ে গেছে। আমি একটু পরেই বোরকা পরে রেডি হব। তার মধ্যে ম্যাডামে বলতেছিল যে একটা কার্পেট ছিল। কিছুদিন আগে ম্যাডামের ভাগিনা মারা গেছে, তো এই কার্পেটটা হচ্ছে বাইরে বসার জন্য বের করে দিছিলাম। তারপর আবার বৃষ্টি নামছিল, ধুলাবালি দিয়ে কার্পেটটা এত বেশি নোংরা হয়ে গেছে। তো যাওয়ার আগে ম্যাডামে বলতেছিল সব কাজই তো করছস, তাই এই কার্পেটটা ধুয়ে দিয়ে। সৌদি আরবে কাজ করা কিন্তু এত সহজ না। যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়, কোনো রেস্ট নাই। বাইরে এত পরিমাণ বাতাস আর ঠান্ডা ছিল, মানে বিকেলের দিকে, এখন প্রায় আসরে আজানোর অনেকক্ষণ পরে। আর আমি হচ্ছে রোজা ছিলাম, আমিনের রোজা বলে। রোজা রেখে এই ঠান্ডা বাতাসের ভিতরে কার্পেট ধুইতেছিলাম। আর আগের থেকে আমার ঠান্ডার একটু সমস্যা আছে, ঈদের দিনে এই যে ঠান্ডা লাগছে, জ্বর আসছে। আর এই পর্যন্ত কমেই দেখে নাই, শরীরটা অনেক বেশি ক্লান্ত আর অনেক বেশি খারাপও লাগতেছিল। তারপর কিছু করার নাই, এটাই আমার লাস্ট কাজ। এই ফেরসাটা ধুয়ে রাইখে মেলা যাব, তারপর আর আমার কোনো কাজ করতে হবে না। উপরে যে হাত মুখ ধুয়ে রেডি টেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি হচ্ছে ইফতার করবো আর কি। এখানে যেমন তেমন একটু ইফতার করে পরে বাসা থেকে বেরোবো। আমার হচ্ছে একটা বোরকা ছিল, এই যে যেটা পরে আমি হচ্ছে মক্কা গেছিলাম উমরা করতে। উমরা করে আসার পরে এমনি ঘুষায় মুছায় রাখছিলাম, আর আয়রন করা হয় নাই। আর এত বড় একটা বোরকা মানে আয়রন করতে গেলে আমার অনেক বেশি বিরক্ত লাগে। আর আমাদের টেবিলটা হচ্ছে অনেক বেশি ছোট, যেটার উপরে রাইখা আমি জামা কাপড় আয়রন করি। এই জন্য হচ্ছে আমাদের বাসার নিচে এই হচ্ছে 2 বাসার পরে একটা মাকসালার দোকান আছে, ওইখানে বোরকাটা দিয়ে আসছিলাম। গেছে কালকে একদম ধুয়ে টুয়ে আয়রন মায়রন করে রেখে দিছিল। পরে আমি যে ফেরসা ধুইলাম, ফেরসা ধুয়ে হচ্ছে আবার যায় বোরকাটা নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে আমার স্বর্ণের জিনিস। আমি কি কি কিনছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি হচ্ছে একটা কানের দুল নিয়েছিলাম অনেক আগে, একটা কানের দুল, 2টা আংটি আর একটা ভেজ। স্বর্ণের যে পরিমাণ দাম বাড়ছে, এখন স্বর্ণের কোনো জিনিস কিনা হচ্ছে বিলাসিতার মতো হয়ে গেছে, প্রচুর পরিমাণ দাম বেড়ে গেছে। যাই হোক, আমি যা যা কিনছি সব হচ্ছে আমি এখান থেকে পরে যাব, কারণ আবার কোথায় না কোথায় রাখবো যদি হারিয়ে যায়। জিনিস দেখতে অনেক ছোট হয়তো বা আপনাদের কাছে মনে হবে, কিন্তু আমার কাছে একটা মহিলা মানুষ পরের বাসায় কাজ করে যতটুকু আমি করছি, এটা আমার কাছে অনেক কিছু। আর জিনিস দেখতে ছোট হলে কী হবে, এগুলো কিন্তু আবার দাম আছে, টাকায় কিন্তু অনেক। এই চেনটা হচ্ছে আমি যে কয়েকদিন আগে নিছি। আমি আগে কানের দুল আংটি আর হচ্ছে ভ্যাস কিনে রাখছিলাম, পরে টাকা জোগাই আবার হচ্ছে যে 4-5 দিন আগে এই চেনটা মার সাথে গিয়ে কিনে আনছি। তো স্বর্ণের জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাসা থেকে ইফতার করছি, ইফতার করার পরে দেখি ম্যাডামের ভাগনা আসছে আমাকে নেওয়ার জন্য, মানে ওনার গাড়িতে করে আমাকে দিয়ে আসবে। তো আসার সময় এত বেশি খারাপ লাগছিল, এই যে দেখুন তাবুক এয়ারপোর্টের সামনে এখানে দাঁড়াইছিলাম, আমার সামানগুলো হচ্ছে ওজন দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে আবার যে রেপিং করবে। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, বাসা থেকে আসার সময় আমার এত বেশি কষ্ট লাগছে। আমার ম্যাডামে যেমন কান্না করছে, মানে দেখে আমি যখন বোরকা পরছি, বোরকা পরা দেখে আমার মানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমার ম্যাডামের বোন আমি দেখে আমার কান্না পেয়েছে, কারণ আমার ম্যাডামের বোন আমার এত এত ভালোবাসে। মানে সব সময় আমি যখনই নিচে যাব আমার দেখলেই খালি বলে যে তোর এত ভালো লাগে, তুই অনেক ভালো, তারপর হচ্ছে তুই জামিলা, তুই গামিলা, মানে আমি অনেক ভালো, আমি অনেক সুন্দর, আমার দাঁত সুন্দর। মানে আমি তো ওদের তুলনায় অনেক কালো, তারপরও মানে কাজের লোক হিসেবে ওদের কাছে নাকি অনেক ভালো। ওরা মন থেকে সত্যি আমার অনেক বেশি ভালোবাসছে। আর আমার ম্যাডামের জন্য সত্যি আমার এখন অনেক বেশি মায়া লাগতেছে। যাই হোক, আমি হচ্ছে সামান আনা বেশি হয়ে গেছিলো, 2 কেজি। আর এমনি আমি 3টা কার্টুন আনছি, একটা বড় লাকেশ আনছি আর হচ্ছে 2টা কার্টুন আনছি। আমার টিকিটে মাল ছিল হচ্ছে 23 কেজি। আর একটা হচ্ছে আমার মা এক্সট্রা 400 টাকাতে কিনে দিছে, ওইটার ভিতরে হচ্ছে নিচ্ছি 23 কেজি। আর আমার হাতে হচ্ছে 7 কেজির কথা, যে দেখুন এটা আমি 14 কেজি নিচ্ছি। এটা একটু আমি লুকায় লুকায় রাখতেছিলাম, কারণ সবারই সামানের জায়গা থেকে মনে করেন যে 1 কেজিও বেশি হলে কিছু বলে না, কিন্তু 2 কেজি 3 কেজি বেশি হলে পরে তাদের সামান হচ্ছে মানে আবার রেপিং খুইলা পরে আবার নামায় রাখতেছিল। ওই জন্য আমার ভয় করতেছিল, আল্লাহ না জানি কী হবে। তো আমি হচ্ছে এই লাকেশটা, হাতের লাকেশটা একটু দূরে দূরে রাখতেছিলাম, যাতে না দেখলে কোনো অসুবিধা নাই। তারপরে হচ্ছে আমার একটা কারণের ভিতরে 2 কেজি মাল বেশি হয়ে গেছিলো। ওই 2 কেজি হচ্ছে আমার ম্যাডামের ভাগনা ওনার কার্ডের থেকে 205 টাকা দিচ্ছে 2 কেজি মাল। আপনারা যদি কেউ বর্তমানে বাহির থেকে আসেন, অবশ্যই আপনাদের টিকিটে যতটুকু মাল আছে আপনারা ততটুকুই মাল আনবেন, না হলে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস আপনাদের এয়ারপোর্টে ফেলে আসতে হইতে পারে। যেমন হচ্ছে রিয়াতেও কিন্তু হাতের লাকেশ ওজন দিছে, আমারটা দেয় নাই মহিলা মানুষ হিসাবে। আর আমি হচ্ছে এক কোণা দিয়ে একদম টুক করে চলে আসছি, কিন্তু আমার সাথে অনেকগুলো লোক ছিল, তাদের কিন্তু সামান রেখে দিছে অনেকেরই 2 কেজি 3 কেজি করে, মানে একটু বেশি হইলেই মানে যাইতে দেয় না। যাই হোক, আমি অত কিছু ভালো মতো বুঝি না। এটা হচ্ছে আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর, মানে বাংলাদেশে যাচ্ছি।
তো আমি হাতের লাগেজ নিছি। আর হচ্ছে বাইরে অনেক বেশি ঠান্ডা, এই জন্য আমি জ্যাকেটও নিয়ে আসছিলাম। আর আমার এমনি ঠান্ডার একটু সমস্যা আছে, মানে সৌদি আরবে ঠান্ডা কিন্তু বাংলাদেশে কেমন মনে হয় গরম পড়ে গেছে অনেক, জানি না। আমি এখানে বসে বসে ওয়েট করতেছিলাম কখন আমার প্লেন আসবে আর আমি বাংলাদেশের উদ্দেশ্যে ফুস করে উড়াল মারবো। আর আমি হচ্ছে মহিলা মানুষ তো, আমার একে অনেক বেশি ভয় লাগতেছিল। মা বারবার কল দিতেছিল, অনেক বেশি টেনশন করতেছিল যে ঠিক মতো যাইতে পারবো কিনা, আবার কোনো সমস্যা হবে কিনা। আলহামদুলিল্লাহ সমস্ত সামান ঠিকঠাক মতো আনছি। আর ওই যে দেখেন প্লেন, কিন্তু আমরা এই প্লেনটায় যাব না। আর এখান থেকে একটা বাসে যাব, বাসে করে হচ্ছে এয়ারপোর্টের ভিতরেই প্লেন আছে একটু দূরে, ওই জায়গায় আমাদের হচ্ছে এই যে আনলো মাত্র। আর আমরা হচ্ছে সৌদি এয়ারলাইন্সে যাব। আর আমরা এটা হচ্ছে তাবুক, তাবুক থেকে রিয়াতে যাব আগে, রিয়াদ থেকে পরে হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। আর এখানে অনেকগুলো প্লেন ছিল, মনে হয় যে অনেক যাত্রী যাচ্ছে। অনেক দিন কিন্তু সমস্ত ফ্লাইটগুলো বন্ধ ছিল। আমি কিন্তু কিছুদিন আগে দুবাই দিয়ে টিকিট কাটছিলাম, কিন্তু ওইটা আমার মিস হয়েছে। দুবাইতে সমস্ত ধরনের ফ্লাইট বন্ধ। পরে হচ্ছে আবার বেশি টাকা দিয়ে আমার 3200 রিয়াল লাগছে। সৌদি আরবে যে এই পরিমাণ মিসাইল পড়তেছে, সমস্ত ধরনের ফ্লাইট বন্ধ হয়ে গেছে। যারা নাকি অনেক আগে টিকিট মিকিট কেটে রাখছিল তাদের অনেক সমস্যা হয়েছে, অনেক মানুষের হচ্ছে ফ্লাইট ঘুরে গেছে। আমার হচ্ছে দুবাই দিয়ে টিকিট ছিল, ওইটা ঘুরে গেছে। পরে হচ্ছে আবার 3200 রিয়াল টাকা খরচ করে আমি সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটছি। মানে আমি কাটি নাই, আমার ম্যাডামের ভাগ্নে কাইটে দিছে, টাকা তো ম্যাডামেরই লাগছে। আর আমি হচ্ছে রিয়াদ দিয়ে টিকিট কাটছে, টিকিট অনেক ভালো আসছিল, মালটাল সব কিছু ঠিকঠাক মতো আনতে পারছি। আর প্লেনগুলা অনেক বড় বড় ছিল, মানে তাবুক থেকে রিয়াতে গেছে ওই প্লেনটা অনেক বড় ছিল, অনেকগুলা যাত্রী একসাথে গেছে। আবার রিয়াদ থেকে যে বাংলাদেশে যাব ওইটাও হচ্ছে অনেক যাত্রী ছিল। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। 8 বছর পর দেশে যাচ্ছি, আমার অন্যরকম একটু, মানে যখন এয়ারপোর্টের ভিতরে বসেছিলাম তখন ম্যাডামের কথা অনেক বেশি মনে পড়তেছিল, আর অনেক বেশি খারাপ লাগতেছিল, সবাই অনেক বেশি মিস করতেছিলাম, বিশেষ করে পিয়ারা আন্টি, সুপিয়া আন্টি, অন্যদের সবাইকে। যখন চোখের সামনে প্লেন দেখছি আর প্লেনে উঠবো, ওঠার এরকম একটা অনুভূতি, মানে অন্যরকম লাগতেছিল যে দেশে গেলে পরে আপনজন পাবো কাছে। প্লেনটা এত বেশি উঁচা ছিল, এত বড় একটা সিঁড়ি দিছে, আমার হাতের লাগেজ নিয়ে উঠতে উঠতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আমার হাতের লাগেজ হচ্ছে 7 কেজি আনার কথা ছিল, কিন্তু আমি মাল আনছি 14 কেজি। এই 14 কেজি মাল আমি এত একটা সিঁড়ি বাইয়া বাইয়া একা একা উঠাইছি, কেউ একটু হেল্পও করে নাই। কারণ এখানে তো হেল্প করার মতো কেউ নাই, নিজেরটা নিজেরই করতে হবে। আর এই যে দেখুন, প্রথমে মানে প্রথম দরজা থেকে শেষ মানে পিছন পর্যন্ত কত বড় প্লেনটা। আর সিটগুলো সামনের দিকে হচ্ছে বিজনেস সিট, মানে যেটা নাকি ভিআইপি, যাদের টাকা পয়সা বেশি আছে তারা হচ্ছে এই সিটগুলো কাটছে। আর একটা টাকলা বেটা বইসা রয়েছে। যাই হোক, আমাদের সিটগুলো হচ্ছে একদম পিছনে 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 গিয়ে পড়ছে। আর আমি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, মানে আমি অত ভালো করে বুঝি না দেখা, একজনকে জিজ্ঞেস করছিলাম আপনারা কোথা থেকে কোথায় যাবেন। পরে মানে আমার সাথে কয়েকজন লোক পাইছি, ওরা হচ্ছে আমাদের বাংলাদেশের, এখন হচ্ছে যাবে তাবুকে, তাবুক থেকে রিয়াতে। তো আমি ভাবলাম যে মহিলা মানুষ, এদিক ওদিক ঘুরবো, কার কাছে না কার কাছে জিজ্ঞেস করবো, তো ওনাদের সাথেই যাই, একসাথে যাই, এক দেশের মানুষ, তাহলে সব কিছু অনেক সহজ হবে, সবাই অনেক ভালো মতো বুঝবে। কিন্তু সিট পড়ছে এক একজনের এক এক জায়গায়। তবে আমার পাশে একটা ছোটো একটা ভাইয়ের সিট পড়ছিল, উনি আমাকে অনেক কিছুতেই অনেক হেল্প করছে। যাই হোক, হেল্প টেল্প বড় কথা না, কারণ আমিও সব কিছু বুঝি, আমি আগে পরেও ট্রাভেল করছি প্লেনে, তা আমারও অল্প স্বল্প আর কি অভিজ্ঞতা আছে। তো আমি হচ্ছে এখানে একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্লেনের ভিতরে ওঠার সাথে সাথে হচ্ছে একটা হেডফোন আর একটা টিস্যু দিচ্ছে, একটা ভিজা টিস্যু মনে হয়। হেডফোনগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমার সিটের সামনেই, আমার সামনে যে সিটটা আছে ওই সিটের পিছনে আর কি আমার সামনে একটা টেলিভিশন আছে, ওখান থেকে আপনি চাইলে পর যে কোনো দেশের যে কোনো মুভি বা হচ্ছে নাটক, কার্টুন ওগুলা দেখতে পারবেন। আমি দেখি নাই, তবে আমার পাশের আশেপাশের অনেকেই দেখছে, মোটু পাতলু আছে, আমি দেখছি আর কি টিপা টিপা। যাই হোক, এই যে দেখুন, এখন হচ্ছে আমরা উড়াল দিলাম রিয়াদের উদ্দেশ্যে। সৌদি আরবের রাত 10টা 10-এ আমার ফ্লাইট ছিল তাবুক থেকে রিয়াতে। আর এই যে দেখুন তাবুকের শহরটা উপর থেকে কত উপরে এখন, তারপর অনেক সুন্দর লাগতেছে। সৌদি আরবের পরিবেশ কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, আমাদের বাংলাদেশের মতো। আমার বাংলাদেশের পরিবেশও সুন্দর, তবে সৌদি আরবের একটু বেশি উন্নত। আমাদের বাংলাদেশে মনে হয় কোনো গ্রাম অঞ্চলের দিকে গেলে উপর থেকে কোনো ভিডিও করলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাবে না, কিন্তু সৌদি আরবে আবার হচ্ছে সব জায়গায় লাইটিং করা। প্লেন থেকে ভিডিও করলে নিচে সব কিছুই দেখা যায়। তো প্লেনের ভিতরে ওঠার 1 ঘন্টা পর আমাদেরকে নাস্তা দিছিল। এখানে হচ্ছে হালকা পাতলা একটু নাস্তা দিছে, যেহেতু 2 ঘন্টার একটা জার্নি, বেশিক্ষণ থাকতে হবে না। রিয়াদ থেকে তাবুকে বা তাবুক থেকে রিয়াতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 2 ঘন্টা লাগে। তো এখানে আমাদের একটা গরম গরম পিৎজা দিছিল, আর পিৎজাটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তার সাথে দিছিল হচ্ছে একটা ম্যাঙ্গো জুস। আমি হচ্ছে ওগুলা খেয়ে দিয়ে পরে চলে আসছি ওয়াশরুমে, কারণ আমার নেকআপ ওড়না একটু এলোমেলো হয়ে গেছিলো। কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা প্লেন থেকে নামবো রিয়াতে। তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে আসি আর সুন্দর মতো নেকআপটা বেঁধে আসি। তো প্লেনের ওয়াশরুমটা দেখুন কত ছোট, তবে অনেক সুন্দর গুছানো।
এখানে হচ্ছে সব ধরনের টিস্যু রাখা আছে। আর এটা হচ্ছে একদম পিছনের দিকে, সামনের দিকেও একটা ওয়াশরুম আছে, কিন্তু আমার সিটটা হচ্ছে পিছনের দিকে পড়ছিল, এই জন্য আমি পিছনের এই ওয়াশরুমটায় আসছি। তো এই যে দেখুন আমরা হচ্ছে ফাইনালি নেমে গেছি রিয়াদ এয়ারপোর্টে। আর আমি অনেক সুন্দর মাশাআল্লাহ ভিআইপি ভাবে আসছি। আর আমার সাথে হচ্ছে কয়েকজন বাঙালি ভাই ছিল, ওনাদের সাথে হচ্ছে আমি আমার পুরো জার্নিটা কমপ্লিট করছি। আর অনেক সুন্দর মতো জার্নিটা কমপ্লিট হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ মতো ভালোভাবে বাংলাদেশে পৌঁছাইতে। এয়ার থেকে 2টা 20-এ আবার আমার ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে আমি রওনা দিব। আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমি আমার আব্বুকে ফোন দিয়ে বলবো যাতে এয়ারপোর্টে আমাকে নিতে আসে। আমি আমার আব্বুরে বলে রাখছিলাম আগের থেকে, আমি যখন ফোন দিব তখন যাতে আসে, আগের থেকে আইসে শুধু শুধু মানে কষ্ট করতে হবে না। শুনতেছি যে বাংলাদেশে নাকি প্রচুর গরম বর্তমানে। যাই হোক, এখন হচ্ছে আমরা লিফট দিয়ে নিচে যাব। নিচে গিয়ে ওই জায়গায় হচ্ছে আবার ওয়েট করতে হবে। বেশি ওয়েট করতে হবে না, মানে 2টা 20-এই আমার ফ্লাইট, আর কিছুক্ষণ বাকি আছে আর কি। যাই হোক, আমাকে হচ্ছে আমার আব্বু, আমার ফ্যামিলির সদস্য, আমার ভাই বোন, পরে হচ্ছে আমার একটা কাজিন, ওরা নিতে আসবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সৌদি আরবকে আমি হচ্ছে অনেক 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 বেশি মিস করব, কারণ 8টা বছর ছিলাম এই পরিবেশে। জানি না বাংলাদেশে যায় নিজেকে মানে মানায় নিতে পারবো কি পারবো না। বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণ গরম, আর হচ্ছে কারেন্ট থাকে না ঠিক মতো। তো যেন বাংলাদেশে যাই নিজেকে সুন্দর মতো গোছাইতে পারি, নিজের জীবনটা গোছাইতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজকের ব্লগটা এই পর্যন্তই।